দরজা খুলতেই প্রথমে এগিয়ে এলো মেঘা। আমাদের চোখ মিলতেই হাসল ও বিনিময়ে আমিও হাসি দিয়ে স্বাগত জানালাম। মেঘা উজ্জ্বল হেসে বলল, হাই। আমি মাথা নাড়লাম, মুখে হালকা হাসি ধরে রেখে বললাম, হ্যালো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো কালকের ছেলেটি। আমি তাকালাম তার দিকে, সে হেসে বলল, হাই শুভ্রা। আমি মাথা হেলিয়ে স্বাগত জানালাম। ভেতরে কেমন যেন অদ্ভুত উত্তেজনা আর প্রফুল্লতা মিশে গেল। তার কারণ অবশ্য আমি বুঝতে পারছি না। মেঘা আসার 1 মিনিটের মাথায় আরও একজন মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের দিকে। মেঘা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে তো ওই দিন থাকতে বলেছিলাম, কিন্তু তুমি থাকনি, তাই আজ আমি নিজেই চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। আমি মুচকি হাসলাম, মেয়েটা আসলেই মিশুক। কি করে যে ও ওই বাড়িতে জন্ম নিল। পর ওর কথার প্রতি উত্তরে বললাম, ভালো করেছ, আমি খুব খুশি হয়েছি। মেঘা অন্য মেয়েটির দিকে ইঙ্গিত করে মৃদু কণ্ঠে বলল, এই যে আমার বোন। তুমি তো আমার ভাই বোনকে তেমন চেনো না, চলো পরিচয় করিয়ে দেই। বলেই সে প্রথমে ও ছেলের দিকে ইশারা করল। ও রাফিন, আমার ভাই। মানে আমার ছোট আব্বুর ছেলে। আমার আব্বুরা যে 2 ভাই এটা তো অন্তত জানো। বলেই আমার দিকে হেসে তাকালো ও আমিও মুচকি হেসে মাথা নাড়ালাম, যার অর্থ আমি জানি। মেঘা এবার মেয়েটার দিকে ইশারা করল। ও আমার চাচাতো বোন, আমার ছোট আব্বুর একমাত্র মেয়ে নাইজা। অহি আপু অনু তাকিয়ে আছে আমাদের দিকে। শুভ আগেই ওদের দেখে পাশ কাটিয়ে চলে গেছে অন্য দিকে। আমি আশেপাশে তাকালাম, মনে মনে ভাবলাম এরাই। ওই দিন তো রাস্তায় আরও এক গাদা ছেলে মেয়ে দেখেছিলাম। ওগুলো গেল কোথায়? মনের কথা মুখে প্রকাশ করেই ফেললাম। আর কেউ নেই? ওই দিন তো অনেককে দেখেছি। মেঘা হেসে বলল, হ্যাঁ, ওরা আমার কাজিন ফুপাতো ভাইবোন ছিল। আজ তারা আসেনি, ফুপির বাসায় জরুরি কাজ ছিল, তাই বাসায় চলে গেছে। ওই দিন আরও কয়েকজন ছিল, ওরা মর্ম ভাইয়ার ফ্রেন্ড। আমি আবার আশেপাশে চোখ বুলালাম, মৃদু স্বরে বললাম, আহিল ভাইয়া কোথায়? ভাইয়া এসেছে তো, হয়তো আন্টিদের সঙ্গে কথা বলছে। হঠাৎ কথা নেই বার্তা নেই আপু আমাকে সকলের মাঝখান থেকে টেনে অন্য রুমে নিয়ে যায়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই পাশের রুমে নিয়ে গিয়ে আচমকা জড়িয়ে ধরল আমায়। আমি হতভম্ব হয়ে রইলাম, হচ্ছে কি? পরক্ষণেই আপু আমাকে নিজের কাছ থেকেই ছাড়াতে ছাড়াতে জিজ্ঞেস করল, সুবি, তুই কি আমার উপর রেগে আছিস? ওর কণ্ঠে যেন কষ্টের সূক্ষ্ম একটা ছাপ ছিল। আমার বুক ছেদ করে উঠল। অকারণেই চোখে জল আসতে চাইল, ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করলাম। কিছুটা এগিয়ে গিয়ে আপুর 2 গাল হাত রাখলাম। পাগল হয়েছিস নাকি? তোর উপর রাগ করে থাকব এমন সাহস আমার কই? আমার বড় বোন তুই, নিজের বোনের উপর কেউ রাগ করে থাকতে পারে? আপুর ঠোঁটে মুচকি হাসি ফুটে। কিন্তু সেই হাসিতে যেন প্রাণ নেই। আমি বুকে আবারও চাপ অনুভব করলাম। আমার বোনটা এত ধৈর্য কার থেকে পেয়েছে? এত কিছুর ভিড়েও কি মিষ্টি হাসি থাকে তার মুখে? আমি আবারও কিছু বলতে নিতেই অনু ছুটে এসে খবর দিল আম্মু আমাকে ডাকছে। আমিও একবার আপুর দিকে তাকিয়ে মুচকি হেসে তড়িঘড়ি সেদিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে পেরিয়ে যাওয়ার মুহূর্তে আচমকা পেছন থেকে ভেসে এলো এক টানটান পুরুষ কণ্ঠ। মিস শুভ্রা, তুমি কিন্তু তেমন করে আমাদের খোঁজ খবরই নিলে না। সম্পর্কে কিন্তু আমরা বেআইন। পুরুষ মানুষের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখি রাফিন। এতক্ষণে তাকে খুব ভালোভাবে চেনা হয়ে গেছে আমার। আমি হালকা হাসলাম, যদিও ভিতরে ভিতরে ব্যঙ্গটাই ছিল বেশি। আরে কেন নিব না? আপনাদের খোঁজখবর না নিলে আর কারটা নেব? একমাত্র বোনের শ্বশুরবাড়ির লোক বলে কথা। যান গিয়ে বসুন। আমি এই 2 মিনিটেই আসছি। লোকটা সরল হাসি দিল, তারপর কিছু না বলে ভিতরে ঢুকে গেল। আমি ঠোঁট কামড়ে মনে মনে হাসলাম। খবর, আজকে তোমাদের ভালো করে খবর নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যতটুকু বুঝেছি, সেই দজ্জাল মহিলা তোমার মা। আমার বোনকে খাটানো, আমাকে অপমান করে কথা বলা, তোমার মায়ের আজ এক্সট্রা খবর নিব আমি। ভেবে যেই পা বাড়াতে যাব, ঠিক তখনই সামনে এসে দাঁড়াল এক অনাকাঙ্ক্ষিত পুরুষ অবয়ব, যার নাম আমি আজই জেনেছি, মিন্ময় শাহনেওয়াজ মর্ম। নামটা যদিও সুন্দর, কিন্তু আফসোস নামের মতো তার মনটা সুন্দর নয়।
তিনি সামনে এসে দাঁড়াতেই ভরকে গেলাম আমি, কারণ তাকে এই মুহূর্তে চোখের সামনে দেখার কল্পনাও ছিল না আমার। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর এক শব্দ না বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি কপাল কুঁচকে ফেললাম, এর আবার কি হল? পরক্ষণেই মনে হল, এইটাও তো ওদের বাড়িরই মানুষ। ব্যাটা মনে মনে নিশ্চয়ই ছক কষছে আমাদের পরিবারকে নাজেহাল করার। সবকটা এক বলেই কিচেনের দিকে হাঁটা দিয়েছি। আমার পেছন পেছন অনুও আসছে। আমি অনুর হাত ধরে গেলাম রান্নাঘরের দিকে। আম্মু আমাদের দুজনকে দেখে কপট রাগ নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কিরে, তোদের কি একটুও বুদ্ধি বিবেচনা কাজ করে না? বড় বোনের শ্বশুরবাড়ির লোক এসেছে, আর তোরা দুটো ধেই ধেই করে সারা বাড়ি ঘুরতেছিস। যা, গিয়ে শরবত দিয়ে আয়। আমি তাকাই অনুর দিকে। অনুশান্ত আমার ছোটবেলার বন্ধু, সেই সুবাদে আমার আম্মুর কাছে তারা নিজ সন্তানের মতোই। আম্মু ওদের ছেলেমেয়ের মতোই দেখে, আদর যত্ন করে। আম্মু আমাদের কাজ বুঝিয়ে দিয়ে তার বেয়াই-বেয়ানের কাছে চলে গেলেন। অনু আমার দিকে তাকায়। আমি চোখ টিপ দিতেই ও অসহায় মুখ করে বলে উঠল, দোস্ত, আরেকবার ভেবে দেখ, রাতের বিষয়টা বাদ দিলাম, কিন্তু এখন যা করছিস, এটা কি ঠিক হচ্ছে? আমি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে একদম ঠান্ডা গলায় বললাম, ঠিক হচ্ছে, এদের সাথে এটাই করা দরকার। তুই শুধু দেখে যা, আমার বোনকে সরল সহজ পেয়ে জ্বালিয়ে মারছে এরা যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করে মরেও যায়, তবুও আমার এই একটা কথাই মনে হবে, এদের সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। অনু এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। আমার ঠোঁটে তখন ধীরে ধীরে এক প্রকার কৌতুক মিশ্রিত আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠছে, যেমনটা কেউ নিজের জয়ের আগেই জানে। আমি চুপচাপ পা টিপে টিপে আমি আমার ঘরের দিকে রওনা দিলাম। ড্রয়িংরুম থেকে তখন ভেসে আসছে বেজায় কথাবার্তার শব্দ। আমি ঘরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলাম। ড্রয়ারটা খুলতেই একটা হালকা ক্যাচ শব্দ হল। আমি নিচের দিকে ঝুঁকে গোপন খোপটা সরাই। ঠিক যেমনটা গতকাল রাতে লুকিয়ে রেখেছিলাম। সেই কাঙ্ক্ষিত জিনিসটা আলো ঝিলমিল করে উঠল। জিনিসটা হাতে নেওয়ার সাথে সাথে আমার মুখে এক প্রকার ধুরন্ধর শান্তি নেমে এল। ধীরে ধীরে আবার রান্নাঘরের পথে হাঁটছি। ফিরে এসে দেখছি অনু শরবত বানিয়ে ফেলেছে। শরবতের ট্রেগুলোতে আবার সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলও রেখেছে। যেন ভিআইপি সেবা। আমি নিঃশব্দে গুনে গুনে 2টা গ্লাসের মধ্যে পেটের ভেতরে অস্থিরতা ধরিয়ে দেওয়ার মতো পেট খারাপের ওষুধ মিশাচ্ছি। 3টার মধ্যে মিশানোর প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আরেকজন এখানে অনুপস্থিত। ওদের সাথে আসেনি সেই ভদ্রতার মুখোশে অভদ্র মহিলা। একটু একটু করে গুঁড়োটা শরবতে মিলিয়ে গেল। মিশিয়ে শেষ করে গ্লাসগুলো আবার আগের মতো ঠিকঠাক সাজিয়ে দিলাম। তারপর একদম নিরীহ ভঙ্গিতে, যেন কিছুই হয়নি, আমি চুলার পাশে দাঁড়িয়ে এলাচ কুচোচ্ছি এমন অভিনয় করতে করতে আপন মনেই ফিসফিস করলাম। এখন শুধু অপেক্ষা, নাটকটা শুরু হতে আর বেশি দেরি নেই। ট্রেটা দুহাতে ধরে আমি ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে হাঁটছি। অনু ঠিক দরজার পাশে দাঁড়িয়ে, শরবতের গ্লাস ভরা ট্রে হাতে নিয়ে যেন পুরো নাটকের সহকারী পরিচালক। আমি ভেতরে পা দিতেই সবাই একসাথে আমার দিকে তাকাল। আমি মুখে মিষ্টি হাসি রাখলাম, যেন তাদের আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আমার বোন বড় বড় চোখে কৃতজ্ঞতা মেশানো দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হৃদয়টা হালকা কেঁপে উঠল। ভাবলাম, ও যদি একবারও বুঝতে পারত আমার মাথায় এখন কি চলছে, তাহলে এই চাহানিটা হয়তো কখনো পেতাম না। আমি একে একে সবাইকে গ্লাস ধরিয়ে দিতে লাগলাম। আপুর শাশুড়ির কাছে যেতেই তিনি মিষ্টি এক হাসি উপহার দিলেন আমায়। বাব্বা, সবটা অভিনয় পাকা। যদিও আপুর শাশুড়ির সাথে আমার তেমন কথাবার্তা আগে হয়নি, তাই তার সম্পর্কে তেমন জানিও না। একে একে সকলের কাছে শরবত পৌঁছে দিয়েছি। কেউ প্রশংসা করছে, কেউ হাসছে, কিন্তু সবাই হাসি মুখেই গ্রহণ করল। আন্টি মানে আপুর চাচির সামনে গ্লাস বাড়াতেই সে প্রথমেই বিরক্তিকর একটা কটু চাহনি দিল। মনে হল যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা তার সামনে ধরা হয়েছে। আমি হার মানছি না, মিষ্টি হেসে হাত বাড়িয়েই রেখেছি। ভাবসাবটা এমন যে আপনি এ শরবত গ্রহণ না করলে আমি এক পা ও নড়ব না। তিনি একবার বিরক্তি দৃষ্টি দিয়ে তাকালেন, পরক্ষণেই বিরক্তি চেপে রেখে গ্লাসটা তুলে নিল। আমি তার দিকে তাকিয়ে প্রায় অদৃশ্য একটা ব্যঙ্গাত্মক হাসি দিলাম। এবার বুঝবি, কত ধানে কত চাল।
এরপর আমার আপুর দেবর মানে সম্পর্কে আমার বেআইন তাকে কি বলে সম্বোধন করা উচিত জানা নেই আমার। কিন্তু যেহেতু আপুর দেবর ভাই ডাকাকেই উপযুক্ত মনে হল। আমি মর্ম ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠোঁট বাঁকিয়ে কুটিল একটা হাসি দিলাম। মর্ম ভাই একবার আমার দিকে তাকাচ্ছে, একবার গ্লাসের দিকে। অনু পাশ থেকে বলে উঠল, দাঁড়িয়ে কেন ভাইজা, নিন গ্লাসটা। মর্ম ভাই অনুর দিকে ঠান্ডা নজরে তাকাল, তারপর ধীরে ধীরে সেই দৃষ্টি আমার দিকে সরাল। সে একবার উপর থেকে নিচ পর্যন্ত আমাকে দেখে নিল, যেন প্রথমবার আমাকে নতুন করে মূল্যায়ন করছে। তারপর ঠান্ডা কাটা গলায় বলল, যার খবর নিচ্ছিলে তাকেই গিয়ে খাওয়াও। আই ডোন্ট লাইক দিস। বাকিটা না বলেই হনহন করে সামনে এগিয়ে গেল, আমাকে দাঁড়িয়েই রেখে। মুখ খুলে কিছু বলার সুযোগটুকুও দিল না। আমি হতবাক হয়ে গ্লাস হাতে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর শব্দটা শুধু একটাই ঘুরছে। কি বলল? এমন কেন বললেন উনি? উনি কি কিছু আন্দাজ করতে পেরেছে? অনু আর শান্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেদিকে বেশি পাত্তা দিলাম না। আমি বারবার ঘড়ি দেখছি, কাঙ্ক্ষিত সময় সন্নিকটে। দুজন বাদ গেল তো কি হলো, একজনকে তো খাওয়াতে পেরেছি। কিছুক্ষণ পরেই হঠাৎ বাড়ি কাঁপিয়ে হইচি। ড্রয়িং রুম থেকে উচ্চকণ্ঠ আর দৌড়াদৌড়ির শব্দ। আমরা তিনজনই চমকে উঠলাম। তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আপুর চাচি মারাত্মক পেট ধরে কুকরাচ্ছে। মুখ লালচে, তার মানে ঔষধ কাজ শুরু করে দিয়েছে। এবার পালা ওই বিদেশি কালচারে বেড়ে উঠা অসভ্য বেয়াদ লোকের। আজ রাতে তার হার্ট অ্যাটাক আনিয়ে তবেই ছাড়ব আমি। আমাদের বাড়িতে বেড়াতে আসার শখ জনমের মতো মিটিয়ে দিব। আমার বোনকে জ্বালাবে, আবার আমাদের বাড়ি এসে ভালো মন্দ গিলবে। হাহ, নেক্সট টাইম আমার বাবা তাদের পায়ে ধরলেও এ বাড়িতে থাকার সাহস করবে না তারা। বাসার ভেতর আজ যেন উৎসবের হাওয়া। ডাইনিং থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত হইচই, কথা, হাসি, থালাবাসনের শব্দে কান ঝালাপালা। রান্নাঘরের দিক থেকে একবার আম্মুর ডাক, হীরা একটু এদিকে আয় তো। তারপরই কাকিমার ব্যস্ত দৌড়, হাতে চামচ, মাথায় ওড়না ঠিক করতে করতে আবার রান্নাঘরে ঢুকছেন। অপরদিকে আব্বু আর চাচ্চু আপুর শ্বশুর আর চাচা শ্বশুরকে এই রাতের বেলা বাইরে নিয়ে গেছেন হাঁটতে। যদিও জানি না ওনারা ইচ্ছে করে গেছেন নাকি আমার আব্বু জোর করে নিয়ে গেছে। এদিকে আমার রুমের মাঝখানে আপু, অনু, মেঘা, নাইজা নিজেদের মতো ইচ্ছেমতো আড্ডা দিচ্ছে। আমি বালিশে হেলান দিয়ে একটু পর পর আমার আপুর হাসিমাখা মুখের দিকে তাকাচ্ছি আর তাদের গল্প শুনছি। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এখন আর ভালো লাগছে না। এত ভিড়ভাট্টার শব্দে মাথা ধীরে ধীরে ভার হয়ে আসছে। শান্ত ভাইয়া, রাফিন ভাই আর আহিল ভাইয়া সোফায় বসে আড্ডা মারছে। এত হইচই আমি সহ্য করতে পারছি না। ব্যথাটা ফের চেপে বসছে মাথায়। তাদের এত এত কথা শুনে আমার মাথার ভিতরে বিরক্তি জমছে। সবাই হইচই করলেও আমি পারছি না। কিছু মানুষ থাকে যারা দুমুখো হয়, ওই চৌধুরী বাড়ির মানুষেরা ঠিক তাই। তাদের আচরণ আমার খুব ভালো করে জানা, অথচ কি হাসাহাসিটাই না করছে। এদের উপর এমনিতেই রাগ জমে আছে আমার, তাই ওদের সব কিছুই হয়তো আমার অপছন্দের মনে হচ্ছে। আমার ভাবনার মধ্যেই ছোট্ট রিয়ানি ছুটে এলো, মুখে চিরচেনা দুষ্টু মিষ্টি হাসি। এসেই দু হাত বাড়িয়ে দিল আমার দিকে। আপু, কোলে নাও। আমি হাত বাড়িয়ে ওকে কোলে বসাতেই আবার দাবি, আপু চকলেট দাও। আমি ভ্রু কুঁচকে তাকালাম। তোর জন্য কি আমি চকলেট নিয়ে বসে থাকি? ও কিছুই শুনল না। ধপাধপ হাত পা ছোড়া শুরু করল। এমনিতেই মাথা ধরছে, তার উপর ওর অহেতুক বায়নায় বিরক্ত হলাম আমি। ভ্রু কুঁচকে কিছু বলতে নিতেই আপু বাদ সাধল। কিছু বলিস না শুভ্রা, ছোট ও। বলেই আপু ওর দিকে দু হাত বাড়িয়ে নরমভাবে বলল, আসো আপু, আমি দিচ্ছি চকলেট। কিন্তু না, রিয়ানি আবার আমার ভেব ভক্ত। আমি যতই বকা দেই আমাকে ছাড়া তার চলবে না। ও আমাকে কোনোভাবেই ছাড়ছে না। বাধ্য হয়ে ওকে কোলে করেই উঠে দাঁড়ালাম। ড্রয়িং রুমের দিকে এগোতেই দেখি কাকিমা এক প্রকার ছোটাছুটি করছে। আম্মু আর কাকিমার একটা মিনিট বিশ্রাম নেয়ার ফুরসত নেই। আমি আর রিয়ানিকে নামালাম না, বরং কোলে আরও শক্ত করে চেপে ধরলাম। ভাবলাম নামালেই আবার কাকিমাকে বিরক্ত করবে। কি করব ভাবতে ভাবতে শেষমেশ মনে হল, ওকে নিয়ে বরং একটু হাওয়া খেয়ে আসি। একা থাকি 2 মিনিট। রিয়ানিকে কোলে করেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম।
অন্ধকার ছাদে চাঁদের আলো পড়ে কিছুটা আলোকিত হয়ে আছে। ছাদের দরজায় পা রাখতেই হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। ভাবলাম এবার একটু শান্তি পাব। উফ, কি ঠান্ডা পরিবেশ! কিন্তু দুপা এগোতেই থেমে গেলাম আমি, অবাক হয়ে লক্ষ্য করলাম কেউ একজন ছাদের রেলিং এর খুব কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি আর পা এগোচ্ছি না, পা দুটি থমকে আছে যেন। সবাই তো নিচে, তাহলে এটা কে? ঠিক এমন সময় রিয়ানি কথা বলে উঠল। আপু, এটা কে? ভূমুত! আমি রিয়ানির মুখ চেপে ধরলাম, যেন আর একটা সাউন্ড না বের হয় ওর মুখ থেকে। পেছন থেকে রিয়ানির গলার স্বর শুনেই হয়তো ঘুরে তাকালো ছেলেটি। সে তাকাবে বুঝতে পেরেই আমি সরে যেতে চাইলাম। আমি মোটেও এখন ভয়ঙ্কর কিছু দেখতে চাই না, ভয় তো আজ আমার দেখানোর কথা। আমি তড়িঘড়ি সরে যেতে নিতেই পরিচিত এক কণ্ঠস্বর শুনে থেমে গেলাম। এত তাড়াহুড়া করে উঠে এলে বুঝি? নিচে কি তোমায় কেউ সহ্য করতে পারছে না? আমি থমকে দাঁড়ালাম। এটা কার কণ্ঠ বুঝতে 1 মিনিট ও সময় নিলাম না। পেছন ঘুরে তাকিয়ে দেখি মর্ম ভাই পকেটে 2 হাত পুরে দাঁড়িয়ে আছেন। আমার কপাল কুঁচকে গেল। সাহস কত ব্যাটার! এটা যে আমার বাড়ি, তিনি কি ভুলে গেছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমানজনক কথা। অবশ্য স্বভাব তো, এত সহজে কি পাল্টানো যায়? তাকে মনে করাতে বললাম। মিস্টার, আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন। এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি। এটা আপনাদের নর্দমার কিটে ভরা চৌধুরী ম্যানশন নয়। আর আমার বাড়িতে আমি রাজকন্যা, এখানে আমাকে সহ্য করতে পারে না, এমন সাহস কার? উনি বোধহয় আমাকে ব্যঙ্গ করতেই ঠোঁট বাঁকিয়ে হাসলেন। রাজকন্যা? রাজকন্যা হয়ে যদি ছেলেদের সাথে দিনরাত্র কাটানো হয়, তাহলে রাজ্যের বদনাম হয়ে যাবে না? প্রজারা তো চেয়ে চেয়ে তামাশা দেখবে। আমি স্থির হয়ে গেলাম। অবাক চাহনিতে তাকিয়ে আছি তার দিকে। তিনি আমার দৃষ্টি বুঝেই হয়তো আরও একটু গা জ্বালানো হাসি দিলেন। মুহূর্তেই আমার বুকের ভেতর ধক করে আগুন জ্বলে উঠল। আমি শক্ত কণ্ঠে বলে উঠলাম, আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে এমন নোংরা কথা বলার? সবাইকে নিজের মতো চরিত্রহীন মনে করেন? নিজে তো বড় হয়েছেন ছোট ছোট ড্রেস পরে ঘোড়া মেয়েদের ভিড়ে, আর আঙুল তুলছেন আমার দিকে। আমার কথায় তার মধ্যে বিন্দু পরিমাণ মলিনতা লক্ষ্য করলাম না। বরং তিনি কিছুটা এগিয়ে এলেন আমার দিকে, হঠাৎ কেমন ঝুঁকে পড়লেন। আচমকা ঘটনায় পেঁচতে গিয়েই স্লিপ করে পড়ে যেতে নিলাম আমি। রিয়ানি চিৎকার করে উঠার সাথে সাথে তিনি আমার হাত ধরে ফেললেন, ঠোঁটে বাঁকা হাসি টেনে 1 মুহূর্ত অপেক্ষা করলেন। আমি অবাক চোখে তাকাতেই এক টানে সোজা করে দাঁড় করালেন আমায়। আমি এক ছটকায় পেছনে সরে এলাম। তিনি ঠোঁট কামড়ে হাসলেন। বর্তমান মেয়েদের এক দোষ, তারা সত্যি কথা হজম করতে পারে না। আমি তো দুদিনেই চিনে ফেলেছি যা চিনার, একদিকে বন্ধু, অন্যদিকে আমার ভাই। রাফিনের সাথে কম গুজুর গুজুর ফুসুর ফুসুর তো করা হয় না। আহারে, আমার সরল সহজ ভাইটা জানেও না কার ফাঁদে পা দিচ্ছে। আমার মাথায় এবার রক্ত চড়ে গেল। রাগে ফুসফুস করছি আমি। রাগের চোটে ভুলে গেলাম এই লোক আমার আপন বোনের আপন দেবর। আমি আঙুল উঠিয়ে চেঁচিয়ে উঠলাম, অসভ্য, বেয়াদব, ফাজিল, চরিত্রহীন লোক কোথাকার! শান্ত আমার বন্ধু, আমার ভাইয়ের মতো, তাকে নিয়ে বাজে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে? নিজের গোষ্ঠীর মতো মনে করেন সকলকে। উনি রাগ করলেন কি না বুঝতে পারলাম না, তবে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কপালে ভাঁজ পর্যন্ত নেই। এত ঠান্ডা চাহনির মানে আমি বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ এভাবে তাকিয়ে থাকায় আমার শরীরে রাগের জায়গায় কেমন অস্বস্তি ভর করল। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি যেই না কিছু বলতে যাব, এমন সময় হঠাৎই সিঁড়ির নিচ থেকে ভিড়ের শব্দ। শুভ্রা, শুভ্রা, কোথায় তুমি? এতগুলো কণ্ঠ একসাথে উঠতেই আমি চকিতে ঘুরে তাকালাম। দূর থেকে পায়ের শব্দ হৈহুল্লোড় করতে করতে পুরো দল ছাদে উঠে এল। সবার আগে আগে রাফিন। সে এসেই দুহাত উঠিয়ে বলে উঠল, এই শুভ্রা, এখানে কি করছো তুমি? তোমাকে ছাড়া নিচে আড্ডা জমছে না, তাই চলে এলাম। আমি বিরক্ত হলাম, তার ভাই এদিকে আমাকে ব্লেম দিচ্ছে আমি নাকি তাকে ফাঁদে ফেলছি, অথচ এই ছেলে যে সব সময় আমার সাথে কথা বলতে আসে, এটা ওই ব্যাটার চোখে পড়ে না। সমস্যা নেই, আমার ও সময় আসবে, আর কিছুক্ষণ জাস্ট ওয়েট করুন মিস্টার। আমি রাফিনের উদ্দেশ্যে বিরক্ত গলায় বললাম, একটু একা থাকতে এসেছিলাম ভাইয়া, ভালো লাগছিল না। রাফিন নাটকের ভঙ্গিতে বুকে হাত রেখে বলল, একা? আমাদের বাদ দিয়ে? অপরাধ, ভয়ানক অপরাধ। তার পিছনে ওহি আপু, তারপর শুভ ভাইয়া,
আহিল ভাইয়া, নাইজা, মেঘা সবাই টুপটাপ ঢুকে পড়ল ছাদে। সবাই আসার পরে সবচেয়ে শেষে সিঁড়ি ধরে উঠে এলো অনু। হাতে দুটি পাটি। আমি ভ্রু তুলে বললাম, এগুলো এনেছিস কেন আবার? অনু অবাক চোখে একবার আপুর দিকে একবার আমার দিকে তাকিয়ে বলল, ওহি আপুই তো বলল আপুরা নাকি ছাদে একটু বসবে, তাই তো আমি নিয়ে এলাম। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আল্লাহ, এগুলো মানুষ না, সেনাবাহিনী। কোথাও একটু একা থাকতে দেবে না। অবশ্য আমি একা ছিলাম ইবা কখন। পাটিগুলো বিছানো হলো। ছাদের আলো, হালকা বাতাস, আর সবাই গাদাগাদি করে বসল। আড্ডার শুরু। আড্ডার জমাট মুহূর্ত শুরুতেই রাফিন বলল, এই আহিল ভাইয়া, আজ তো পরিবেশ ভালো। একটা গান হবে না? আহিল ভাইয়া হাই তুলে বলল, আমাকে দিয়ে গান হবে নাকি? আমি গান ধরলে এই দলের সকলের কান বয়রা হয়ে যাবে না? সবাই হেসে উঠল। আমার বেস্টি পর্যন্ত এদের সাথে মিলে গেছে। আমি অবাক হব না কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আহিল ভাইয়া একদম সিরিয়াস গলায় বলল, মর্ম, একটা গান শোনাতো। মর্ম ভাই চমকে তাকাল। ভ্রু কুঁচকে বলল, মাথায় সমস্যা তোর? এসব ফাউল কথা আমাকে বলবি না, তুই গা গান। বলেই অন্যদিকে ঘুরে গেল। রাফিন, নাইজা, মেঘা সবাই একসাথে, হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। আমি নিজেও বিরক্ত হচ্ছি এখানে। তাই রিয়ানিকে কোলে করে চলে এলাম ছাদের অপর পাশে। রিয়ানি আমাকে চুপচাপ দেখে আমার দুই গালে হাত রেখে মিষ্টি কণ্ঠে বলে উঠল, শুভাপু, তুমি রাগ করেছ? আমি হেসে ওর গালে টুক করে একটা চুমু বসালাম। ডানে বায়ে মাথা নেড়ে বোঝালাম, আমি রাগ করিনি। ঘণ্টাখানেক আড্ডা চলার পর একে একে সবাই নিচে চলে গেল। আপু নিচে নামার সময় রিয়ানিকে আপুর কাছে দিয়ে দিলাম। ছাদে শুধু রয়ে গেল মর্ম ভাই আর রাফিন। আর এদিকে শান্ত, অনু আর আমি। তারা জানেন ও না আমরা ছাদে আছি। ছাদের অন্য পাশ থেকে দেখছি। রাফিন হাত নেড়ে নেড়ে মর্ম ভাইকে লাগাতারে কিছু বলেই চলেছে, আর মর্ম ভাই রেলিংয়ের উপর হাত রেখে একধ্যান আকাশের দিকে তাকিয়ে আছেন। রাফিনের কথা তার কানে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আমার বুক ধুকপুক করতে লাগল। এখনই প্ল্যান শুরু করার সময়। আমি ফিসফিস করে শান্ত আর অনুকে বললাম, চল, সময় হয়েছে। এখনই সুইচ অন করব। ব্যাটা বহুত অপমান করেছে। অনু বলল, মর্ম ভাই ভয় পাবে? আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, কেন পাবে না? যে ভয়ানকেটা। দেখতে থাক। শান্ত ব্যাগটা শক্ত করে ধরল। আমরা তিনজন ধীরে ধীরে আরও পেছনে সরে গেলাম, ছাদের অন্ধকার কোণের দিকে। মর্ম ভাই দাঁড়িয়ে ছিলেন রেলিংয়ের কাছে, চাঁদের আলোয় তার মুখ শান্ত, নিশ্চুপ দেখাচ্ছে। ওকে দেখে কেন যেন আনমনেই আমার মনে হল, এই ছেলে খুব সহজে ভয় পাবে না। হঠাৎ ঈশান্ত রেকর্ডারের বোতাম চেপে দিল। হঠাৎ আর্তচিৎকারের শব্দ। আমি লাফিয়ে উঠে কান চেপে ধরলাম। অনু আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর শোনা গেল গভীর নিঃশ্বাস টানা শব্দ। তারপর ধূপ ধাপ, হৃদকম্পন জাগানো শব্দ। নুপুর পরা পায়ের ঝুমঝুম শব্দ। হঠাৎ ছাদটা হিমশীতল হয়ে গেল। রাফিন এর কথা হঠাৎই থেমে গেল। প্রথমেই চমকে উঠল ও। এই ভাই, এটা কিসের শব্দ? রাফিনের মুখ যেন মুহূর্তেই সাদা হয়ে গেল। ও ভয়ার্ত চোখে তাকাচ্ছে আশেপাশে। ওর মুখের দিকে তাকিয়ে শান্ত আর অনুর হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি অনেক কষ্টে ওদের মুখ চেপে ধরলাম। আর মর্ম ভাই? তিনি একদম নড়লেন না। রেলিং ধরে দাঁড়িয়ে রইলেন। চোখ দুটো স্থির, কি অদ্ভুত, তার মুখে কোনো ভয়ের ছাপ নেই। শুধু মাথা সামান্য নেড়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন শব্দটা বিশ্লেষণ করছে, যে কোথা থেকে সাউন্ডটা আসছে। রাফিন এবার সত্যি সত্যি প্রচুর ভয় পেয়ে বলে উঠল, ভাই, চলনি নিচে যাই, আমার ঠিক লাগছে না, এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। মর্ম ভাই এদিক ওদিক অনুসন্ধানী দৃষ্টি দিতে দিতে বিরক্তি নিয়ে বললেন, নিচে যাব কেন? চুপ থাক, শব্দ করিস না। তুমি থাকো, আমি নিচে যাচ্ছি। মরার ইচ্ছে নেই আমার, এ জায়গায় আর এক সেকেন্ড থাকব না। বলে ছুটে সিঁড়ির দিকে দৌড় দিল। অনুফিক করে হেসে উঠতেই আমি ওর মুখ চেপে ধরলাম।
মর্ম ভাই শুধু তাকিয়ে রইলেন দরজার দিকে, এক চুল নড়ল না। রাফিন নেমে যেতেই আমি শান্ত আর অনুর দিকে তাকিয়ে বললাম, চল এবার আমরাও নামি। ওকে একা রাখলে ভয়টা পাকাপাকি হবে। তিনজন ধীরে ধীরে দেয়াল ঘেঁষে সিঁড়ির দিকে এগোলাম। আমি সবার আগে। ওরা দুজন পেছনে, আমি নেমে গেলে ওরাও একজন করে আসবে। আমি নিচে নামতে যাব, সেইফলি দরজার কাছে চলে এসেছি, ভেতরে যেই প্রথম পাটা ফেলতে যাব ঠিক তখনই আমার কবজিতে দ্রুত শক্ত একটা টান। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দু চোখ খিচে বন্ধ করে নিলাম আমি, শ্বাস আটকে এলো যেন আমার, বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা করতে লাগল, পেছনের দিকে তাকানোর সাহস জুগিয়ে উঠতে পারছি না। এত ভয় আমি শুভ্রা কখনো পাইনি, এই ভয় সে ভয় নয়। এ ভয় মান ইজ্জত খোয়ানোর ভয়। কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা। আমার ভেতরে ভয় ঢুকে গেল, তাহলে কি আমি ধরা পড়ে গেছি? পেছনের জন শক্ত করে আমার হাত চেপে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব আমি। আল্লাহকে ডাকতে ডাকতে শুকনো ঢোক গিলে ঘুরে তাকাতেই দেখি যা ভেবেছি তাই, মর্ম ভাই আমার হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভ্রু কুঁচকে আমার দিকে একটা শক্ত প্রশ্ন ছুড়ে দিল সে। যাচ্ছ কোথায়, কাজ শেষ? এক সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস আটকে গেল। থমকে ঠায় দাঁড়িয়ে রইলাম এক জায়গায়।